করা হয় না দেখে মিটিং নেই না। না এমনিতে কি মনে হয় যে আপনার ধরেন 1 মাস আগের নলেজ আজকের নলেজের মধ্যে কি আপনার কোনো চেঞ্জ দেখতে পাইতেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক গ্যাপ আছে, ইমপ্রুভ হয়েছে অনেক। মানে বুঝতে তো পারেন যে আপনার এখন এখন তো বুঝতেছেন যে এগুলোতে কেন ফেল করে মানুষজন। জি জি, আপনি যেভাবে ধরাই দিচ্ছেন আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের কোথায় কোথায় গ্যাপ থাকে। জুই বলেন তো, এমনিতে আমি দেখলাম যে জুই একটু মানে এক্সাম দিয়ে যেটা বুঝতেছি যে ওকে ধরতে পারে একটু ভালো। বা আপনি বলেন তো যে আপনার অ্যাসেসমেন্ট বলেন, সেলফ অ্যাসেসমেন্ট বলেন। স্যার মূলত হচ্ছে আমি আপনার পিছনে অনেক বছর ধরে ঘুরতেছি, 1.5-2 বছর ধরে ঘুরতেছি যে আমি মানে এই পরীক্ষাগুলো, আইসিবির পরীক্ষাগুলো আপনার আন্ডারে পড়ে পরীক্ষা দিব। কারণ হচ্ছে আমি কাউকে পাচ্ছিলাম না ইনস্ট্রাক্টর হিসেবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার এটা একদম ইয়ে তৈরি হয়ে গেছে যে আমার এগুলা পাশ করতে হবে, আমি পাশ করব। আর আমার বাসায় আসলে আমার 3 ছেলে তো স্যার, দেখা যায় যে ওদেরকে ম্যানেজ করে আমার পড়াটা একটু টাফ হয়ে যায়। কিন্তু তাও আমি আপনার এখানে সুযোগ পাওয়ার কারণে আমি আর এটা ছাড়তে চাচ্ছি না আর কি, যেভাবেই হোক। এতদিন তো কোশ্চেন গুলো আসলে ধরতে পারি নাই, আমি ট্রাই করতাম অনেক কিন্তু কোশ্চেন গুলো ধরতে পারতাম না। কিন্তু এখানে পড়ার পরে দেখতেছি যে আপনার এখানে লেকচারের কারণে অনেক কোশ্চেন আমি ধরতে পারছি। কারণ কোশ্চেনই ধরার একটা প্রবলেম ছিল যে কোশ্চেন ধরতে পারতাম না। আর বুঝার একটা গ্যাপ তো অবশ্যই ছিল। আপনি কি এক্সাম দিচ্ছেন একবার? এক্সাম স্যার আমি 2বারই অ্যাটেম্প করেছিলাম। একবার শুধু ইথিক্স দিয়েছিলাম প্রথমবার, আর এরপরে এবার দিছিলাম আর কি। মে 26-এ সবগুলাই দিছি, 5টা সাবজেক্টই দিছি। তো হচ্ছে এই জন্য চেষ্টা করতেছি, হয়ে যাবে আমার মনে হয়। আপনার সাথে লেগে থাকলে আপনার পড়াগুলো একটু ঠিক মতো করতে পারলে হয়তো হয়ে যাবে আর কি স্যার। না ওইটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আপনার মধ্যে ইমপ্রুভ পাচ্ছেন কিনা, বা একটা আছে না যে আহ 1 মাস আগের নলেজ আর এখন একটু নলেজ তো একটু না গ্যাপ। স্যার, অবশ্যই ইমপ্রুভ তো আছেই। যেমন আগে তো ধরেন ওই যে আইফার যে কোশ্চেন গত পরীক্ষা দিয়েছে, আমি তো ওখানে কোশ্চেনই বুঝতাম না, বা আনসারটা কি হইতে পারে এটা একটু বুঝতাম না। এখন তো ধরেন আইএস গুলো আপনি ধরায় দেওয়ার কারণে মোটামুটি বুঝতে পারতেছি আর কি। প্র্যাকটিস তারপর করলে হয়তো বুঝতে পারবো আরেকটা আর কি। বিষয় হচ্ছে ধরেন আপনার আহ যারাই করতেছে, যেমন এই যে মহিদুল আলম কিন্তু আমার তিনটাই আছে, বেঁচে আছে বুঝছেন। আমি তো আসলে সময় পাই না, এইবার 3টা নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিচ্ছি, ওইটা মানে ওইভাবে করতে পারি না, অ্যারেঞ্জ করতে পারি নাই। তো মহিদুল আলম যেটা দেখতেছি আপনাদের পরিশ্রম আছে, ঠিক আছে, গুড হার্ড ওয়ার্ক ভালো, কিন্তু আপনাদের যেই জিনিসটা আমি বুঝতেছি আপনারা হয়তোবা আরো 1 মাস 1.5 মাস নার্সারি থাকলে, বা আমি আশা করি এটা থাকবে না। তো আপনাদের একটু চেষ্টা করেন যে আপনার প্র্যাকটিসটা একটু বাড়ায় দেওয়া, যে আমি 2টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এগুলো করবেন, প্লাস হচ্ছে চেষ্টা করবেন একটু অন্যান্য বই থেকে আহ দেখি এটা একটু করি বা এটা একটু করি, বুঝতে পারছেন। বা অফিসে থাকলেন, যেমন আমি যেটা করতাম যে আহ সকালবেলা অফিসে গিয়ে আমি প্রথমেই ধরেন আপনার মানে ল্যাপটপে এক্সেলে কি করতাম, ম্যাথ করতাম। মানে এই যে বই থেকে ধরেন আমি ফটো তুলে নিয়ে যেতাম অফিসে, নিয়ে কাজ করার পূর্বে 20 মিনিট 30 মিনিট চেষ্টা করতাম যে ওই স্ক্রিনশট নিয়ে থেকে আপনার ওই ম্যাথ সলভ করার, মানে এক্সেলে কেউ বুঝতে পারতো না যে আমি পড়তাম। এরকম 30 মিনিট তো সময় দেওয়ার কোনো ম্যাটার না। মানে যে কোনো কাজ করার পূর্বে আপনি এটা করলে, মানে আশা করি যে এইভাবে যদি একটু মেনটেন করেন তাহলে আপনাদের একটু একটু গাঢ় হবে জিনিসটা, একটু গাঢ় না হলে আসলে পাস করা টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন। যেমন এখন তো যেটা আমি আসলে যেটা বুঝতে পারি যে আসলে কোথায় গ্যাপ, এই কারণে আপনাদের কোশ্চেন ধরাটা নিয়ে আমি একটু বেশি কাজ করতেছিলাম। তো আশা করি আপনারা এই জায়গাটা একটু বুঝতে পারতেছেন যে আসলে কোশ্চেন কি হচ্ছে, বা কোশ্চেন মানে কোথা থেকে আসতেছে, ঠিক আছে। তো মানে মূল মূল কথা হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমাদের গ্যাপ থেকে যায়। যারাই ফেল করে মনে হচ্ছে যে আমি ভালো একদম দিয়ে আসছি, কিন্তু আসলে ওই কোশ্চেন যে কি আসছে এইটাই বোঝে না, কিন্তু সে তো তার মতো অ্যাটেম্প করে চলে আসছে। বা অনেক সময় অ্যাটেম্পটই করতে পারে না, কোশ্চেনই ধরতে পারে না যে এখান থেকে আসছে। তো এটা
আশা করি আমাদের গ্যাপটা মোটামুটি সলভ হয়েছে। মাকসুদা বেগম, আপনার কি মনে হয় যে আপনার কোশ্চেন কি এখন দেখলে বুঝতে পারবেন যে আপনার এইখান থেকে কোশ্চেন আসছে, বা যে কটা আমরা আইস করছি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন বুঝবো। এই যে কয়টা আজকে কোশ্চেন আসছে সবগুলো বুঝতে পারতেছি যে কোন আইএস কিংবা আইএফআরএস থেকে আসছে। এখন ওই যে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফেল করে এই কারণে যে হচ্ছে কি আপনার ওই বইটা সিলেক্ট করে, ধরেন কাইসুর বই সিলেক্ট করে বা অন্য সিলেক্ট করে, টপিক ধরে ধরেন নন কারেন্ট অ্যাসেট ধরে পড়ে ইন্টারমিডিয়েট, কিন্তু এটা যে কোন আইএস এর এবং আইএস এর কোন একটা আপনার ল এবং রুলস এবং রেগুলেশন থেকে আমার অ্যান্সার করতে হবে, এই জিনিসটা করে না। তো আপনারা তো বুঝতে পারছেন যে আইএস আইএফআরএস না জানা ছাড়া এই সাবজেক্টটা পাস করতে পারবেন না। ঠিক আছে, যেটা আসলে যারা আইফা এক্সাম দেয় ম্যাথস জানে না, ম্যাক্সিমাম মনে করে যে ম্যাথ আসছে আমি ম্যাথ করে চলে আসলাম। হ্যাঁ, এই প্রবলেমটাই আমাদের চলতেছিল। বুঝতে পারছেন? হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, আমি আপনাদের যেটা করি সেটা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে এক্সাম দিচ্ছেন, এক্সামটা দিলে আরেকটা জিনিস বোঝা যায় যে কোথায় গ্যাপ আছে। আপনারা যেটা করবেন, আইএসএন আইএফআরএস অ্যাটেম্প করার সময় যেগুলো আইএসএন, একটু আইএসটা উল্লেখ করার চেষ্টা করবেন যদি পারেন। কিন্তু আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে একটু ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন যে এটা আইএসএন এই রুলস সে এটা করতে হবে। বুঝতে পারছেন? তো আজকের মডেল অ্যান্সার দিয়ে দিলাম, আপনারা এটা দেখেন, এটা থেকে আপনারা অ্যাসাইনমেন্টটা করেন আজকের। ঠিক আছে? আশা করি এইটা খুব ভালো একটা কাজ দিবে আপনাদের, এই আজকের কোশ্চেনটা। আচ্ছা, যাই হোক, এবার আমরা আমাদের মেইনিতে চলে যাই। তো পরিশ্রমী হবেন, প্লাস হচ্ছে আপনার পরিশ্রমের সাথে সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। তো বুদ্ধি কখন আসবে? বুদ্ধি আসবে যখন আপনি প্র্যাকটিস করবেন। একটা জিনিস ঠেকে যাবেন, আবার চেষ্টা করবেন, আবার ঠেকে যাবেন, চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন মানে যখন স্কিল হয়ে যাবেন তখন হচ্ছে আপনার যে কোনো কিছুই আপনি একদম করে চলে আসতে পারবেন। যাই হোক, এখন আজকে আমরা শিখবো হচ্ছে যেমন এখানে আমি বলি যে কার কি অবস্থা। যেমন ধরেন মহিদুল আলমের ইটা যদি বলি যে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আপনার প্র্যাকটিসের একটা গ্যাপ আছে। ধরেন তুই যদি একটা ম্যাথ করে আপনাকে করতে হবে 5টা ম্যাথ, মানে আমি এভাবে বলে দিলাম। ধরেন তারপর তুই যদি একটা ম্যাথ করে মাকসুদা বেগমের করতে হবে 3টা ম্যাথ। বুঝতে পারছেন? আপনাদের নলেজটা আমি জাস্ট এখানে করে দিলাম যে ধরেন ও একটু আগে আছে, আপনারা একটু প্র্যাকটিসের দিকে একটু পিছিয়ে আছেন। আপনাদের যেটা বললাম যে আপনার ওই লেভেলে যেতে হলে ধরেন আপনার আর দুইকেও আপনার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। কিন্তু যেটা বললাম যে আপনার এক সমান প্র্যাকটিস করলে আপনাদের হবে না। যেমন মহিদুল আলম অনেক, বিশেষ করে অ্যাটেম্পটের ব্যাপারে অনেক পিছিয়ে আছে। বুঝতে পারছেন? মানে নলেজ আছে কিন্তু আপনার ওই যে অ্যাপ্লিকেশনটা করতে পারে না, বা কোশ্চেন হয়তো বা এখন ধরা শুরু করছে, বোঝা শুরু করছে, কিন্তু এটার যে আপনার কি হবে আপনার ওই আহ হয়তোবা ম্যাথের অর্ধেক জায়গায় গিয়ে ভুলে যায় বা এই করে ভুলে যায়। বুঝতে পারছেন? এই একটা সমস্যা। এই হচ্ছে, এটা আমি মানে অ্যাসেসমেন্টে ধরলাম আর কি। আপনার তো খাতা দেখলে আমরা বুঝি, ধরেন আপনার ওই আইসিএবি এর খাতায় আপনার যে কি অবস্থা থাকে, যে কতটুকু কি হয়। তো আমি আসলে রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বললাম আর কি, যে আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওই আপনি বেশি প্র্যাকটিস করবেন, এবং শুধু প্র্যাকটিস না, চেষ্টা করবেন যে আগে অ্যান্সারটা একটু দেখে অ্যান্সারটা কিভাবে করছে ওই আদলে করার, নিজের মতো করবেন না। কারণ আপনার যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনার ওই মানে প্যাটার্নটা, আপনার প্যাটার্নে গ্যাপ আছে। বুঝতে পারছেন? বেসিক যে প্যাটার্নটা এটাতে গ্যাপ আছে, যার কারণে হচ্ছে আপনাকে আগে যদি করেন
অ্যান্সার সেটা করবেন, কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্সারের সাথে একটু মিলাতে হবে, যে ওদের হেডিংস এর সাথে আমার হেডিংস এর কোথায় গ্যাপ আছে, ওগুলো আপনাকে ঠিক করতে হবে। আর মাকসুদা বেগম যেটা আছে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস বেশি করতে হবে, আর জুই তো আসেনি, ঠিক আছে। স্যার আমার যেটা হয়, আমি স্যার ইংলিশটা বুঝতে একটু আমার সময় লেগে যায়, যার জন্য তো আমার আপনাকে আমি তো যেটাই বললাম যে আপনার প্র্যাকটিস অনেক বেশি করতে হবে, বুঝতে পারছেন? আপনাকে যেটা বললাম যে আপনার মাকসুদা বেগম যদি 3টা করে আপনাকে 5টা ম্যাচ করতে হবে, ঠিক আছে। আবার জুই যদি 2টা করে আপনার করতে হবে 10টা, এরকম আর কি। স্যার সময় পাই ওঠে না। আর স্যার অফিসে আমার সিটটা বসে সময় একেবারে ইডি ফাইন্যান্সিয়ালের একেবারে ওনার রুমের সামনে, উনি সিটে বসে দেখতে পারে, পড়ার কোনো স্কোপ নাই স্যার। না, এই জন্য আসলে আমি আপনাদের যেটা বললাম যে আপনারা ডিজিটাল ডিভাইসটাকে কাজে লাগান। ডিজিটাল ডিভাইসটাকে কাজে লাগাবেন যে আপনি এই যে সফট কপি গুলো, তারপর হচ্ছে আপনার এগুলো মোবাইলের স্ক্রিনে রেখে দিবেন। ধরেন আপনার আসলে একটু কষ্ট করতেই হবে আপনাদের, না হলে হবে না, আমি যেটা বলতেছি। কারণ আপনি যদি মনে করেন যে আপনার ওই যেই পথে আপনি আগাচ্ছেন বা যেগুলোতে আপনি পড়াশোনা করতেছেন, আপনাকে তাহলে আপনার এই আইফা 2-3 অ্যাটেম্পটে আবার পাস করতে হবে। এখন আপনি যদি আপনি এক অ্যাটেম্পটে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার ফ্লোটা বাড়াতে হবে, বুঝতে পারছেন? তো ফ্লোটা কিভাবে বাড়াবেন সেটা আমি বললাম যে আপনার এই সফট কপি গুলো ছবি তুলে নিবেন, ইতে নিবেন। যেমন আপনি চিন্তা করবেন যে আমি আজকে 10টা ম্যাচ দেখবো, 10টা ম্যাচ দেখবো। আচ্ছা, 10টা ম্যাচ যদি আমি দেখি, তাহলে কখন কখন দেখতে পারি? আমার তো দরকার নাই আমার বই বই সাথে নেওয়ার, আমার তো ডিভাইস আছে। এখন ধরেন আপনার একটা ম্যাচ, আপনি গাড়িতে আছেন, তো গাড়িতে যাওয়ার সময় বা ইতে আছেন, জ্যামে আটকে আছেন, তখন একটা ম্যাচ দেখলেন, গেল একটা দিন। তারপরে ধরেন আপনার অফিসে গেলেন, হ্যাঁ একটু আগে আগে গেলেন, 10টা মিনিট আগে, তো 10টা মিনিট আগে একটু আপনি আরেকটা ম্যাচ দেখলেন। তারপরে হচ্ছে ধরেন আপনার যেটা বললেন যে মিটিং এ আছেন, তো মিটিং তো ধরেন 9টা বাজে কোথাও মিটিং শুরু হয় না, হ্যাঁ আপনি যখন একটু গ্যাপ পেলেন আরেকটা ম্যাচ দেখলেন। এভাবে হচ্ছে আপনার মাইলস্টোনটাকে আগাতে হবে, না হলে আপনার ওই গোল সেট হবে না, বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে। জুই, কিছু বুঝতে পারছেন আপনি? IS-23 কিছুটা আমার একটু গ্যাপ আছে। আমি হচ্ছে ধরেন বেশি অ্যামাউন্টের যে ম্যাথ গুলো এটাতে আমি একটু ছোট অ্যামাউন্ট বসাই তারপর করি আর কি। হয়তো আমার এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি। আমি যদি আপনাকে ওই যে আপনার বইয়ের একটা ম্যাথই আমি সলভ করতে গিয়ে মানে একটু আটকাই গেছি আর কি, এটা শিওর হওয়ার জন্য। তো আপনি যদি একটু ফ্রি থাকেন তাহলে আমি আপনাকে ছবি পাঠালে আপনি আমাকে একটু বলে দিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা শিখবো হচ্ছে আইএস। তো আরেকটা জিনিস কি করবেন সেটা হচ্ছে, ধরেন আপনার আমি তো আর ধরেন আইসিএস এর 20টা সাবজেক্ট তো আর এভাবে ক্লাস করাতে পারবো না। আহ যেগুলো গুরুত্বপূর্ণ আইফা আমি নিছি, কারণ হচ্ছে আমি অনেকদিন যাবত দেখতেছি আসলে সবার স্ট্রাগল, তো এই কারণে আইফাটা নেওয়া। আবার ধরেন এখন ধরেন আপনার জুই ধরেন আইফা পাস করে ফেললো, মাকসুদাও পাস করে ফেললো, মহিদুল আলম ধরেন পাস করতে পারলো না সাপোজ, বা অন্যরা পাস করতে পারলো না। তো সেক্ষেত্রে কিন্তু আবার নতুন অন্য কোনো সাবজেক্ট কিন্তু ওখানে আপনারা আমাদের পাবেন না। যেমন আপনার 1-2টা সাবজেক্ট মানে 2জন স্টুডেন্টের জন্য আসলে অন্য সাবজেক্ট আসলে শুরু করা কঠিন হয়ে যায়। এই কারণে যদি আপনারা চেষ্টা করেন যে না আমরা সবাই একসাথে পাস করব, একসাথে পাস করলে আপনার তখন হবে কি, আপনাদের জন্য একটা বেস অন্য কোনো সাবজেক্টের, যেটা আপনাদের যেমন ট্যাক্স হতে পারে বা অন্য হতে পারে, ঠিক আছে, এরকম একটা সাবজেক্ট আমরা শুরু করতে পারি আর কি। কিন্তু যদি ধরেন আপনার আটকে গেলেন 2জন, না 2জন ছুটে গেলেন, 5জন আটকে গেলেন, তখন কিন্তু আর মনে করেন যে নতুন কোনো সাবজেক্ট আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই সাবজেক্টের মধ্যে ঘোরাফেরা করবো, মানে বেশি বেশি নতুন কোনো সাবজেক্ট যদি পরে অন্য কাউকে দিয়ে পড়াবো, ঠিক আছে। যেমন আপনার আইফা, তারপর হচ্ছে আপনার ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং,
যারা হচ্ছে পিকিউ, তিনটা সাবজেক্ট হচ্ছে আমি সবসময় পড়াবো। আর সামনে আরেকটা যদি নেই সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা নিতে পারে, এখানে সবাই স্ট্রাগল করতেছে। স্যার কস্টিংটা নিয়েন স্যার। কস্টিং নেওয়ার সম্ভব, ওই যে বললাম যদি আপনারা সবাই একসাথে পাস করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বেস নিয়ে আমরা একটা শুরু করতে পারি, কিন্তু ওই যে ওইভাবে আমি শুরু করবো না, বুঝতে পারছেন হয়েছে ব্যাপারে। তো এই কারণে আপনাদের আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে আপনারা একটু পাস আপনারা করবেন আশা করি। আপনারা একটু ই করেন যে আপনারা সবাই যারা আছেন একসাথে পাস করে ফেলবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। তবে চেষ্টা করবেন যে আইফাটা এইবারই পাস করার, যেহেতু আপনারা মানে ইতে আছেন, পড়াশোনার মধ্যে আছেন এবং গাইডেন্সের মধ্যে আছেন, আপনাদের সুবিধা হবে। এবার একটু একটু কষ্ট করে আপনার আইফাটা পাস করে ফেলা, আশা করি আপনারা পারবেন, একটু প্র্যাকটিস বেশি করে করলে হবে। এবার আমরা আসি যে IS8, সেটা হচ্ছে আপনার IS8 এর এটা কি, জেএনজিসি চেঞ্জ ইন এস্টিমেটস পলিসিস এন্ড এরর। চেঞ্জেস ইন পলিসিস, এস্টিমেটস এন্ড এরর্স, এই জিনিসটা আসলে কি? প্রথমে আসেন যে এস্টিমেটসটা কি, এস্টিমেটস, পলিসি এন্ড হচ্ছে আপনার এরর। ও আরেকটা জিনিস আপনাদের বলে নিই, সেটা হচ্ছে আপনারা তো ফ্রাইডে ক্লাস নিচ্ছি, সেটা হয়তো বা জুন পর্যন্ত ফ্রাইডেতে ক্লাস নিতে পারি। আপনাদের রুটিনটা চেঞ্জ করব, কারণ হচ্ছে আমার আবার ওই কি বলে শুক্রবারে আবার আইসিএবি থেকে ট্রেনিং দিতে হবে ট্যাক্স বোর্ডের উপরে জুলাইতে। তো ওই ট্রেনিং এর জন্য হয়তো বা আপনার শুক্রবারে আপনার শিফটটা চেঞ্জ করে অন্য কোথাও নিব আর কি। এস্টিমেটসটা কি? এস্টিমেটস হচ্ছে আমরা যে মূলত ক্যালকুলেটিভ যে এস্টিমেট গুলো করে থাকি, সাধারণ যেমন হচ্ছে আপনার প্রভিশন করে থাকি, তারপর ডেপ্রিসিয়েশন করে থাকি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আপনার মূলত এস্টিমেটস। আর পলিসিটা কি? পলিসিটা হচ্ছে আপনার আমরা যে মূলত যে নীতিগুলো নিয়ে থাকি, রুলস, ঠিক আছে, মেথড, এগুলো হচ্ছে আপনার মূলত কি পলিসি। তো আমরা বুঝলাম যে এস্টিমেট হচ্ছে আপনার মূলত যে আমরা অ্যামাউন্টের যে এস্টিমেট গুলো করে থাকি সেগুলো, আর পলিসি হচ্ছে আপনার যে রুলস, মেথড, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যেটা সেগুলো হচ্ছে পলিসি। আর এরর তো বুঝি যে আমরা মানে যদি আমরা ভুল করি সেটা হচ্ছে আপনার এররের মধ্যে যাবে। তাহলে এস্টিমেট চেনার উপায়টা কি? এস্টিমেট চেনার উপায় হচ্ছে এটা একটা কোয়ান্টিটিভ ফর্মে থাকবে, আর পলিসিসটা থাকবে হচ্ছে একটা কোয়ালিটেটিভ ফর্মে। তো কোয়ান্টিটিভ ফর্মটা কি? কোয়ান্টিটিভ ফর্ম হচ্ছে আপনার যেই চেঞ্জটা, এটা আপনি অ্যামাউন্ট বা নাম্বারে মেজার করতে পারবেন। আর কোয়ালিটেটিভটা হচ্ছে আপনার নাম্বারে আপনি মেজার করতে পারবেন না। তাহলে আমরা বুঝি যে দুটা উদাহরণ দিয়ে, যাতে কোনটা নাম্বারে মেজার করতে পারবেন, কোনটা নাম্বারে মেজার করতে পারবেন না। যেমন আপনার ডেপ্রিসিয়েশন, আপনি রেট চেঞ্জ করছেন, ডেপ্রিসিয়েশন রেট আপনি চেঞ্জ করছেন, সেটা কখন থেকে কখন? সেটা হচ্ছে আপনার 10% থেকে 20% করছেন। 10% থেকে 20% করছেন, এটা কি আপনি ডেপ্রিসিয়েশন রেটটা আপনি চেঞ্জ করছেন।
তো এই যে এই চেঞ্জটা, এটা কি আপনি নাম্বারে প্রকাশ পাইছে, যে এটা নাম্বারে আপনার চেঞ্জটা আপনি ধরতে পারতেছেন যে এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, যে ধরেন আপনার ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ হয়েছে, ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ হয়েছে। এই যে মেথডটা যে চেঞ্জ হলো, এটা কি আমরা নাম্বারে মেজার করতে পারি? এখানে কোনো নাম্বার কিন্তু আসে নাই। তো যেহেতু নাম্বার আসে নাই, সেহেতু এটা কি, এটা পলিসি চেঞ্জ। আর এটা হচ্ছে আপনার এস্টিমেশন চেঞ্জ। পলিসি চেঞ্জের আরেকটা ধরেন আপনার আইএস এন্ড আইএফআরএস চেঞ্জ হয়েছে, যে একটা এখন আমরা আইএস 1 করতেছি, এটা হয়ে যাবে আইএফআরএস 18। এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা হচ্ছে আপনার পলিসি চেঞ্জ। আরেকটা যেমন আপনার ইনভেন্টরি মেথড, ফিফু ফলো করতেন আপনি, বা ফিফু মেথডে করতেন, এখন করবেন ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। তো এই যে চেঞ্জটা, এটাও আপনার কি পলিসি চেঞ্জ। তো পলিসি চেঞ্জ কেন করা হয়? পলিসি চেঞ্জ করা হয় হচ্ছে আপনার প্রথম হচ্ছে বাধ্যবাধকতা, অব্লিগেশন। অব্লিগেশনটা কি, যে আপনার নতুন কোন স্ট্যান্ডার্ড যদি আসে, সেক্ষেত্রে ওইটা আপনার বাধ্যতামূলক ভাবেই হচ্ছে আপনাকে, হ্যাঁ, আপনাকে যেটা হচ্ছে ইউর ফোর্স টু চেঞ্জ, যেটা হচ্ছে আপনার এটা করতে হবে। যেমন আপনার আইএস 17 অনুযায়ী আমরা লিজের ক্যালকুলেশন করতাম, তো যখন আপনার 2019 আসলো, বললো যে না, আর আইএস 17 কাজ হবে না, এখন করতে হবে আইএফআরএস 16। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা বাধ্যতামূলক ভাবে আপনাকে করতে হয়েছে। তো এটা একটা কি অব্লিগেশন, একটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ম্যানেজমেন্ট যদি ডিসাইড করে যে আপনার নতুন যে পলিসি চেঞ্জটা, যদি আপনি কোনো পলিসি চেঞ্জ করেন, সেটা আগের থেকে বেটার রেজাল্ট দিবে, বেটার রেজাল্ট দেন বিফোর, ঠিক আছে। অর্থাৎ বেটার রেজাল্ট বলতে বেটার রিপোর্টিং করবে। যেমন আপনার যেটা বললাম যে আপনি ডেপ্রিসিয়েশনের মেথড চেঞ্জ করছেন, স্টেট লাইন থেকে আপনি নিয়ে গেছেন হচ্ছে আপনার রিডিউসিং মেথড, অথবা আপনার ইনভেন্টরির যেই ইটা, ইনভেন্টরির যে মেথডটা, যেটা হচ্ছে আপনার কি মেথড জন্য, ফিফু, ফিফু থেকে আপনি করছেন হচ্ছে আপনার ওয়েটেড অ্যাভারেজে, ওয়েটেড অ্যাভারেজে, ঠিক আছে। তো এটা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার এটা, এগুলো কি আপনার পলিসি চেঞ্জ। এটা কেন করা হয়? যে ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে আগের থেকে এটা আমাদের জন্য সহজ এবং ভালো রিপোর্টিং দিবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার এটা করা হয়। এখন আসেন এগুলোর অ্যাপ্লিকেশনটা কি, কোনটা কি করলে কি হবে অ্যাপ্লিকেশন। যদি আপনি এগুলো, এটা একটু খেয়াল রাখবেন, যে যেটা হচ্ছে আপনার এস্টিমেট চেঞ্জ করেন, এস্টিমেট চেঞ্জ করেন, তাহলে এটা প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন, প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন মনে রাখবেন এটা। পলিসি যদি চেঞ্জ হয়, তাহলে আপনার রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে এরর যদি হয়, সেক্ষেত্রে আপনার এটা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন। ঠিক আছে। প্রসপেক্টিভটা কি? প্রসপেক্টিভটা হচ্ছে আপনার, ধরেন আপনি 2020-এ, 2021-এ, 2020-এ আপনি 10% ডেপ্রিসিয়েশন করতেন, আসছে 2000 টাকা। 21-এ এসে 20% করলেন, তখন আপনি ডেপ্রিসিয়েশন এখানে আপনি 2200 করলেন, ঠিক আছে, 2200 করলেন, অর্থাৎ বাড়ছে ডেপ্রিসিয়েশন। এখানে আপনি কোন ধরনের চেঞ্জ করেন নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূলত প্রসপেক্টিভ, যে আপনার সামনে থেকে ক্যালকুলেশন হবে, পিছন থেকে কোনো ধরনের চেঞ্জ আসবে না। আর রেট্রোস্পেক্টিভটা কি? রেট্রোস্পেক্টিভটা হচ্ছে আপনি যে পলিসি চেঞ্জ করেন, বা এরর হোক বা ভুল হোক, এটা অবশ্যই আপনাকে পিছন থেকে
কারেকশন করে করে আপনার আসতে হবে। যেমন আপনার যদি বলি যে আপনি ডেপ্রিসিয়েশন করতেন হচ্ছে 2000 টাকা, এখন আপনি পলিসি চেঞ্জ করছেন যে কি আমি রিডিউসিং মেথড ফলো করব 2021 থেকে। তো রিডিউসিং মেথড ফলো করলে আপনার 2020-এ আপনার চিন্তা করবেন 2020-এ আমার ডেপ্রিসিয়েশনটা কত হতো। যদি 2200 হয় তখন আপনাকে অবশ্যই আরো 200 টাকা এখানে অ্যাপ্লিকেশন করে আসতে হবে, এখানে 2200 করবেন, ঠিক আছে। তো এই 200 টাকা তো এক্সপেন্স, আমরা তো পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, অডিট হয়ে গেল। তো সেক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশনটা হবে আপনার রিটেইন আর্নিংসে। তার রিটেইন আর্নিংস 200 টাকা কমবে, কমায়ে তারপর এটা আবার ওপেনিং ব্যালেন্স আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। তো রেট্রোস্পেক্টিভ মেথডে আপনার কলাম হয় 3টা, 1টা 2টা 3টা। 3টা কলাম কি, যে আগের বছরগুলোর ওপেনিং ব্যালেন্স যেখান থেকে আপনি চেঞ্জ করে করে আসতেছেন, ঠিক আছে। এই বছরের ধরেন আপনার কম্পারেটিভ 2020 2021, ঠিক আছে। 2020-এর আপনি 2টা ব্যালেন্স নিতে হবে, 2020-এর ওপেনিং ব্যালেন্স আনতে হবে, অর্থাৎ কারেক্টেড রিস্টেটেড ওপেনিং ব্যালেন্স, আর 2020-এর 31শে ডিসেম্বরের ক্লোজিং ব্যালেন্স, আর 2021-এর ক্লোজিং ব্যালেন্স 31 ডিসেম্বর, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাকে করতে হবে, অর্থাৎ এক্সট্রা আরেকটা রেট্রোস্পেক্টিভ মেথডে এক্সট্রা আরেকটা আপনার কলাম অ্যাড হয়। এটা কারণ হচ্ছে যে তোমরা যদি এরকম হয় যে আমরা চেঞ্জটা 2020 থেকে 2018 থেকে আপনার করে আসতে হবে, করে করে আসতে হবে। 18 থেকে করে করে আসলে তো আপনার ব্যালেন্স শিট ওপেনিং ব্যালেন্সে চেঞ্জ আসবে। কেন চেঞ্জ আসবে? কারণ হচ্ছে আপনার রিটেন আর্নিংসে চেঞ্জ আসবে। তো রিটেন আর্নিংসে যদি চেঞ্জ আসে এবং আপনার আদার যে অ্যাসেটে যদি চেঞ্জ আসে, সেটার আপনার ওপেনিং ব্যালেন্স এখানে থাকবে, এবং এটার উপরে কাজ করে আপনি 2020-এর আবার ডিসেম্বরের ব্যালেন্সটা দেখাবেন কম্পারেটিভ, দেন হচ্ছে আপনার 2021-এর আপনার ব্যালেন্সটা আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে এটাকে বলা হয় থার্ড কলাম, ব্যালেন্স শিটের থার্ড কলাম। তাহলে আমরা বুঝলাম যে আপনার পলিসি এবং এরর যদি হয় সেক্ষেত্রে আপনার রেট্রোস্পেক্টিভ, অর্থাৎ আমাকে পিছন থেকে কারেকশন করে করে আসতে হবে। আর এস্টিমেট যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার প্রসপেক্টিভ, যে আপনার ভবিষ্যতেই কি করতে হবে, আমরা পেছনে আর ফিরে যেতে হবে না। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথ দেখি। মে 26 একটা ম্যাথ আসছে। একটা ম্যাথ দেখি, যেটা কি বলছে যে আপনার, আচ্ছা এটা একটু পড়েন তো কেউ, জয়িতুল আলম পড়েন তো একটু। Kiki company purchased an equipment on 1st January 2022 for taka 4 lakh, which was estimated to have a 8 years useful life and residual value taka 10,000. Useful life হচ্ছে 8 years আর 10,000. Provide necessary journal entry on December 31st, 2025. If the company pays the following with this equipment, consider is the following as an independent case and not related to the others. Kiki has not prepared the adjusting entry for 2025 yet. Show all necessary calculation if relevant. Case on. This equipment is depreciated on the state line basis in 2025. The company charts its accounting estimated and decide to change the depreciation method from state line to double decline balance method. Case 2. The equipment is depreciation on the state line basis in 2025. The company changed its
accounting estimated and determine that the total estimated life of the asset should be 5 years with a residual value of taka 20,000 at the end of that time. Case 3. The equipment is depreciated on a straight line basis. However, the bookkeeper failed to deduct the residual value from the very beginning in computing the depreciation. আচ্ছা, এখানে দেখেন, যখনই দেখবেন যে আপনার ম্যাথ গুলোতে কোনো প্রকার চেঞ্জ আসছে, আচ্ছা এটা তো ধরেন পড়ছেন হচ্ছে যে বলে মাকসুদা বেগম। আচ্ছা মাকসুদা বেগম বলেন তো, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন যে এটা IS 8 এর? এখানে মেথডটা চেঞ্জ আসছে, যেমন স্ট্রেট লাইন থেকে ডাবল ডিক্লাইন মেথডে আসছে। এই চেঞ্জের কারণে আমি বুঝতে পারতেছি যে এটা IS 8 এর আন্ডারে। মানে IS 8 আগে আগে জানতেন? না স্যার, আগে জানতাম না। যাই হোক, দেখেন এখানে আমার কি কি চেঞ্জ আসছে। একটা হচ্ছে আপনার মেথড চেঞ্জ হয়েছে। তার মেথড চেঞ্জ মানে কি, আমরা কি বলছি, পলিসি চেঞ্জ, তাই না? আর এস্টিমেট কি চেঞ্জ করছে, যে আপনার এখানে 8 বছর ছিল ইউজফুল লাইফ, পরে আবার এখানে 2025-এ করছে হচ্ছে আবার 5 বছর এস্টিমেট, এবং রিসিজুয়াল ভ্যালুটা আপনার 20,000 টাকা এক্সট্রা করছে। আবার এদিক থেকে কি করছে, যে আপনার দা ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড স্টেটমেন্ট বেসিস আছে, ঠিক আছে, বুককিপার ফেল টু ডিডাক্ট, এটা কি একটা এরর। তার মানে এটার মধ্যে সবই আছে, ঠিক আছে, IS 8 এর সব আছে। আরেকটা যেমন আপনার ইনভেন্টরির মেথড চেঞ্জ করা, অথবা আপনার এরকম হইতে পারে যে আপনার ইনভেন্টরিটা সে মানে ক্লোজিং ব্যালেন্স আগের বছর ভুল করছে, এরর করছে, ঠিক আছে, এরকম যদি ম্যাথ আসে সেগুলো হচ্ছে আপনি IS 8 এর আন্ডারে নিয়ে নেবেন। অর্থাৎ আপনি দেখবেন যে কোনো চেঞ্জ আসছে কিনা, চেঞ্জ করছে কিনা। তাহলে চেঞ্জ করলে আপনার চিন্তা করবেন যে আপনার IS 8 বা কোনো ধরনের ভুল করছে কিনা আগের বছরগুলোতে, সেক্ষেত্রে আপনার এটা IS 8 এ আন্ডারে চলে যাবে। জুই, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার এখানে আসেন যে আমরা আগে যতটুকু আলোচনা করলাম, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, যে আমরা যদি এখানে কি এস্টিমেট চেঞ্জ হয়েছে, এস্টিমেট চেঞ্জ হয়েছে 2025-এ। এখন এটার অ্যাপ্লিকেশন কি, প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ বলেন? প্রসপেক্টিভ। প্রসপেক্টিভ। পলিসিও চেঞ্জ হয়েছে 2025-এ, এখন রেট্রোস্পেক্টিভ। তো রেট্রোস্পেক্টিভ যদি হয় তাহলে আমার কি হবে বলেন তো? প্রিভিয়াস ইয়ার থেকে কারেকশন করে আসতে হবে। কারেকশন করে আসতে হবে, এরর হলেও আবার প্রিভিয়াস ইয়ার থেকে আবার কারেকশন। এবার আসে তাহলে আমাকে 2022 থেকে কাজ করতে হবে আগে। তাহলে 2022 থেকে আমরা একটু কাজ করি। 2022 আমার কি ছিল, 8 ইয়ার্স এর আমি ডেপ্রিসিয়েশন রিসিজুয়াল ভ্যালু ছিল হচ্ছে আপনার 10,000 টাকা। তাহলে আপনার 2022-এ 2022-এ 2022, 2023, 2024, 2025। তাহলে আমার আগে চিন্তা করি, আমার প্রিভিয়াস ডাটাতে কি ছিল, যে আমার অ্যাসেট ভ্যালু হচ্ছে আপনার 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। 25 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে আগে ডেপ্রিসিয়েশন যায়। ডেপ্রিসিয়েশন আমাদের কত টাকা করে, 4 লক্ষকে মাইনাস দিব হচ্ছে 80,000 টাকা, 10,000 টাকা, ভাগ হবে 8 দিয়ে 48,750 টাকা। এখন দেখেন যে
অ্যাকুমুলেটরটা টানি 40,550 2 97,500 1,46,225। ঠিক আছে, এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগের। ঠিক আছে, এখন আমি যদি পলিসি চেঞ্জ করছি, পলিসিটা কি, আমি রিডিউসিং মেথডে নিয়ে গেছি। তার আগে এখানে কি হয়েছে যে আপনার 2025-এ আমি কি করছি, এস্টিমেট চেঞ্জ করছি। তাহলে এস্টিমেট চেঞ্জ করলে কিন্তু আপনার এখানে ক্যালকুলেশন হবে, ওখানে আর কোনো ক্যালকুলেশন হবে না। এস্টিমেট যদি চেঞ্জ করে কি করছি আমি, টোটাল ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট ডিটারমাইন দ্যাট টোটাল ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট টু বি 5 ইয়ার্স, মানে 5 বছর, এবং রেসিডুয়াল ভ্যালু হচ্ছে আপনার 20,000 টাকা। 5 বছর মানে নতুন করে আমি 3 বছর, মানে 8 বছর ছিল, তাহলে আমার বাকি থাকে কত, বলছে যে 5 বছর, তাহলে আমার 3 বছর তো আমি অলরেডি ইউজ করে ফেলছি, তাহলে আমার আর বাকি আছে কত, 2 বছর। 2 বছর যদি করি তাহলে আমার এখানে কি হবে, 20,000, 4 লক্ষ, বাইরে থেকে 20,000, 5 হচ্ছে 1,90,000। ওকে, তো এটা একটা ব্যাপার। আবার ও আবার কি করছে, ভুল করছে একটা, ভুল করেছে হচ্ছে এই রিসিডুয়াল ভ্যালুটা আপনার ক্যালকুলেশনে আনে নাই। রিসিডুয়াল ভ্যালু যদি ক্যালকুলেশনে না আনে 10,000 টাকা আপনার কি করছে, সরি, বলতে হবে না, এটা হচ্ছে আপনার ক্যারিং ভ্যালুর উপর, কারণ আবার নতুন করে আমার সবকিছু করতে হবে। ক্যারিং ভ্যালুটা কত, 4 লক্ষ, মাইনাস হচ্ছে 1,40,250, 2,53,750, 2,53,750। এটার থেকে আমি 20,000 টাকা মাইনাস করবো, ভাগ হবে 1,16,000, 1,16,575। ও আবার কি করছে, ভুল করছে, 2,53,750 ভাগ 2 দিছে, মানে 1,26,875 টাকা। এটা হচ্ছে সে করছে, মানে এরর করছে 2025-এ, কারণ সে ডিসিশন ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করে না। এটা হচ্ছে আলটিমেটলি আপনার এস্টিমেট যখন চেঞ্জ হয়েছে তখন এই এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, তো এখন এরর যেহেতু করছে 2025-এ, ও ভেরি বিগিনিং এ, আচ্ছা দেখেন, ভেরি বিগিনিং এ আপনার ডেপ্রিসিয়েশন আর রেসিডুয়াল ভ্যালু কি করে নাই, হিসাব করে নাই একবারে প্রথম থেকে, তার মানে এরর করছে, আমার আগে থেকে আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এখন আসি যে পলিসি যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে পলিসি অনুযায়ী আমার ডেপ্রিসিয়েশনটা কত হবে। পলিসি চেঞ্জে আমার ডেপ্রিসিয়েশন, যেহেতু আমি রিডিউসিং মেথড ফলো করব, সেহেতু আবার রিটার্ন ডাউন ভ্যালু, তার হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, তার হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন। আবার এদিকে কি করছে, ভেরি বিগিনিং থেকে আবার ওই রিসিডুয়াল ভ্যালুটা ই করে নাই, তার মানে এখানে আরো কিছু ডেপ্রিসিয়েশন কমবে। তার মানে রিসিডুয়াল ভ্যালু যেহেতু আমরা ই করিনি, তার মানে ডেপ্রিসিয়েশন কি করছি, বেশি ধরছি, রিটার্ন আর্নিংস কম হচ্ছে, রিটার্ন আর্নিংস আবার বাড়াতে হবে। ঠিক আছে, ওই এররের কারণে, এররের কারণে। যাই হোক, দেখেন যে আবার এখানে আগে করি, আবার 4 লক্ষ টাকা, সে পার্সেন্টেজ কত, 5 ইয়ার্স, মানে 20% করবে, যেহেতু পলিসি চেঞ্জ করছি এবং এস্টিমেটও আমি 5 বছর নিয়ে আসছি।
20% করে, তাহলে আমি 80,000 টাকা। তাহলে এখানে আসে 3,20,000, 3,20,000, তাহলে হচ্ছে এখানে 20% আসে হচ্ছে আপনার 64,000। 64,000 3,20,000 থেকে যদি আমি মাইনাস করে 64,000 টাকা, পরে আসে 2,56,000 টাকা। তাহলে হচ্ছে 2,56,000 মাইনাস মনে হবে হচ্ছে আপনার 20%, 51,200। মানে আমি এখানে 2,04,800। দেখেন যে আপনার ওপেনিং ব্যালেন্স কত, 2,04,800। তাহলে আবার ডেপ্রিসিয়েশন আমি ডিফারেন্সটা কত, ডেপ্রিসিয়েশনের ডিফারেন্স হচ্ছে আপনার 48,750 মাইনাস হচ্ছে 80,000, 31,250। এটা আমি এখন আমাকে কি করতে হবে, বেশি দেখাইতে হবে। ঠিক আছে, তো বেশি দেখাইলে আমার রিটার্ন আর্নিংস কমাতে হবে। ঠিক আছে, তারপরে যাই 48,750 মাইনাস 64,000, 15,250। 2,450। তো 2,450 এই টোটাল হচ্ছে আমার রিটেন আর্নিংসে হিট করবে। 31,050, 48,950 টাকা। এটা আমাকে ফার্দার ডেপ্রিসিয়েশন করতে হবে। তো প্রিভিয়াস ইয়ারে তো আর আমার যাওয়ার সুযোগ নাই, সেহেতু আমার এটা কোথায় হিট করবে, রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস ডেবিট হবে, কারণ আমার এক্সপেন্সিভ হবে 48,950, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদে অ্যাকুমুলেটেডটা ডেবিট হবে 48,950 টাকা। আবার যদি আমি ভুল করছি, কত টাকা, 10,000 টাকা করে আমি ভুল করে আসছি, রিসিজুয়ালটা ক্যালকুলেশন করিনি, রিসিজুয়ালটা তো ক্যালকুলেশন করিনি, 10,000 টাকা আবার ডেপ্রিসিয়েশন আমি বেশি দেখাইছি, এখন আমি কমাতে পারবো। 10,000কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, প্রতি বছর আসে হচ্ছে 1,250 টাকা করে। টাকা আমি কি করছি, যে আমি ডেপ্রিসিয়েশন দেখাইছি কত, 50,000 টাকা করে। কারণ হচ্ছে আমি রিসিজুয়ালটা আমি এখানে ক্যালকুলেশন করি নাই, তার মানে এখানে 1,250 টাকা করে আরো আপনার কমবে, ডেপ্রিসিয়েশনটা কমার কথা, যেটা হচ্ছে 48,750 টাকা হওয়ার কথা। ঠিক আছে, তো এটা আমি এখানে 1,250, এই যে 1,250, ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমি কি করছি, অলরেডি এটার মধ্যে ইনক্লুড করে ফেলছি, এই যে এটার মধ্যে আমি ইনক্লুড করে ফেলছি। কারণ কি, কারণ হচ্ছে ও ধরছে হচ্ছে 50,000, 50,000, ও 50,000 ধরছে, এবং আমি পরবর্তীতে এটা কারেকশন করছি 48,750। তখন এটা আর এটা যখন আপনার ই হয়ে গেছে, ক্যালকুলেশন হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেছে, আপনার অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে রিটেন আর্নিংস আবার 48,950 হবে ওপেনিং এ, আপনার এটা অ্যাডজাস্ট হবে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 48,950 টাকা এই হবে। ঠিক আছে, আর এটা পরবর্তীতে এইগুলো হচ্ছে আবার
সামনে থেকে আমি ক্যালকুলেশন করা শুরু করব। এটা বুঝতে পারছেন সবাই? এটা বুঝছেন অ্যান্সার কিভাবে করছে? আছেন আপনারা? বুঝছি ভাইয়া, কিন্তু এই অনেক ঠান্ডা মাথায় করতে হবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় করবেন, সমস্যা নেই। এই যে দেখেন যে এই যে অ্যান্সার কি করছে, কেস 1 এই যে চার্জ আর্লিয়ার 3 বছরের ডেপ্রিসিয়েশন এই যে 48,750 টাকা করে আসে 1,46,250। আমি যেটা ইতে করছি আমি একেবারে দিয়ে করছি যে 2,53,750 টাকা, ঠিক আছে? এই 2,53,750 টাকা, ঠিক আছে? এই যে এটা ও প্রথমেই করছে। তারপর কি বলছে যে দা ওয়ার্থ অফ শ্যাল বি ডেপ্রিসিয়েশন আন্ডার ডাবল ডিক্লাইনিং 40% যখন যাবে তো তার ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে আপনার 40%, 5 বছর 40% পরে। তো পরবর্তীতে আমি আবার কি করছি যে দেখেন এই যে এইভাবে করছি আর কি, ঠিক আছে? যে 80,000, 64,000, 51,200 টাকা। তো আপনারা ওইভাবেই করবেন, আমি যেভাবে করছি ওইভাবেই করবেন। যে রংটা কি করছে এই যে দেখেন, তার একটা হচ্ছে 48,750 আর রং করছে হচ্ছে 50,000। তো একেবারে ডেপ্রিসিয়েশন হবে 3,750 টাকা। 1250 যদি আপনি এই যে 1250 যদি আপনি গুণ দেন 3 দিয়ে কত আসে এই যে 3750 টাকা, ঠিক আছে? 3750 টাকা এটা আমি কিন্তু ডিরেক্টলি করে ফেলছি, ঠিক আছে? আমি ডিরেক্টলি করে ফেলছি। এখানে একটু জটিল ভাবে করছে কিন্তু আপনি ওভাবেই করবেন যে আমরা যে 48,750 এই যে 48,950 টাকা আমি এখানে দিচ্ছি, মানে ওইভাবেই করবেন, আমি যেভাবে করছি ওইভাবেই করবেন, তাহলে হবে। তো একটু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তার মানে এই হচ্ছে ব্যাপার যে আপনার এররটা আপনার এইভাবে হচ্ছে আমাদের ক্যালকুলেশন হবে, বুঝতে পারছেন? জাস্ট আমি ওয়েটা বলে দিলাম। তাহলে এইটা অ্যাসাইনমেন্টে নিয়ে নেন। অ্যাসাইনমেন্ট লিখতেছেন তো? কি কি অ্যাসাইনমেন্ট দিলাম আজকে? মহিতুল আলম বলেন কি কি অ্যাসাইনমেন্ট দিলাম? স্যার, যে পরীক্ষাটা দিচ্ছে পরীক্ষাটা ই করছিল ওইটা কোশ্চেন গুলা আর হচ্ছে এই যে 2026-এর 3 নাম্বারটা আমি এবার আগের একটা ম্যাথ দেখি, জানুয়ারি 26। ছাব্বিশ 4-3-3 কি বলছে 3-2টা দেখিয়েছে মিডল্যান্ড ব্যাংক has followed the practice of capitalizing certain marketing costs and amortizing this cost over the
অর্থাৎ আপনার মার্কেটিং কস্টকে আপনার ক্যালকুলেশন মানে ক্যাপিটালাইজ করছে এবং অ্যামোর্টাইজিং করছে। In the current year, bank determined that the future benefit from the cost were doubtful. এই দেখেন, আনমিউট করেন। Consequently, the bank adopted the policy of expense this cost as incurred. তাহলে ব্যাংক কি করছে, এখন এই চেঞ্জটা কি করবে? খুব সুন্দর একটা কোশ্চেন। এটাতে আপনার দুইটা জিনিসই চলে আসছে। একটা হচ্ছে আপনার IAS 38। IAS 38 কি ইনটেনজিবল অ্যাসেট। তো ইনটেনজিবল অ্যাসেটে যেটা বলছে যে আপনার মার্কেটিং কস্ট যেটা আছে, অর্থাৎ আপনার এই মার্কেটিং কস্টটা হচ্ছে আপনার যেহেতু ফিউচার ইকোনমিক বেনিফিট দেয় না, ডাউটফুল, তো সেহেতু এটা আপনার ইনটেনজিবল অ্যাসেটে বুক করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এক্সপেন্সে বুক করতে হবে। এখন ওই ব্যাংক কি করছে, মিডল্যান্ড ব্যাংক করছে হচ্ছে আপনার এটাকে ইনটেনজিবল অ্যাসেট হিসেবে বুক করছে, অর্থাৎ অ্যাসেট হিসেবে বুক করছে এবং এটার অ্যামোর্টাইজেশনও করছে। ঠিক আছে, তো এখন কি হয়েছে যে এটা এখন কি করতে হবে, অর্থাৎ এক্সপেন্সে নিয়ে আসতে হবে। তো মিডল্যান্ড ব্যাংক যেটা করছে, এখানে দুইটা জিনিসই করছে। একটা হচ্ছে এরর করছে, IAS 38 এর এরর করছে, যেহেতু ভুল হয়েছে। আর একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক আবার কি করছে, পলিসিও চেঞ্জ করছে। তো সেম জিনিস, দুইটারই কি আপনার সেম আপনার কি ট্রিটমেন্ট। কি ট্রিটমেন্ট হবে বলেন তো, এটা আপনারই বলতে পারবেন। মহিতুল আলম বলেন তো, এটা কি ট্রিটমেন্ট হবে? স্যার পলিসি চেঞ্জ যেটা হয়েছে এটা প্রিভিয়াস থেকে চেঞ্জ করে আসতে হবে। রেট্রোস্পেক্টিভ, প্রিভিয়াস থেকে বললে হবে না, রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন বলে আসতে হবে। ঠিক আছে, তাহলে আপনার পাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি অ্যান্সারটা দেখি, দেখেন যে this is example of situation which differentiate change in accounting policy and a change in estimate. In a such situation আপনার এত কিছু লাগা দরকার নেই। Change in estimate and accordingly should be the handled currently and prospective. এখানে কি করছে, currently and prospective লেখছে। আবার thus all costs presented capitalized and viewed provide that output future reward with the expense the cost এটা অ্যান্সারটা আমার কাছে হয় নাই, সুবিধার মনে হয় নাই। আপনারা ওইভাবে লিখবেন, কারণ এটা এটা কি করছে, এটা আপনি লিখে আসবেন, এটা হচ্ছে আপনার একটা এরর করছে। ঠিক আছে, আবার পলিসিও চেঞ্জ করছে, বলে দিছে যে পলিসিও চেঞ্জ করছে। তো আপনার এটা অবশ্যই কি হবে, রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন হবে। আপনি বলে আসবেন রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন, অ্যান্সারে কি দিল সেটা বিষয় না। আপনি যদি আপনার মতো লিখে আসতে পারেন, আপনি নাম্বার পাবেন, কোনো সমস্যা। সেপ্টেম্বর 25। সেপ্টেম্বর 25 কি ভাই? এই যে দেখেন এটা, জুই আছেন? জি স্যার, আসি স্যার। ঠিক আছে, আপনার ব্যাংকে কি অ্যাকাউন্ট খোলা যাবে, কারেন্ট অ্যাকাউন্ট? জি স্যার, খোলা যাবে স্যার। আমার একটা খুলে দিয়ে। আচ্ছা স্যার।
আচ্ছা দেখেন, অন 1 জানুয়ারি 2021 a company identified an error in its financial statements for the year 2020 এরর। আচ্ছা আপনার কি ভুল পাইছে? তাহলে বুঝতেই পারছেন ভুল হলে কি বলেন তো জুই, ভুল হলে কি করতে হয়? যে আইএস 8 এর ওই পার্টটাতে যাব, এরারে পলিসি এরারে অ্যাপ্লিকেশন, ওইটা অ্যাপ্লাই করব আর কি। কোনটা? রিট্রোস্পেক্টিভ ইয়েতে পলিসিতে যাব। জি স্যার। রেট্রোস্পেক্টিভ, আয়নার সামনে বারবার বলবেন রেট্রোস্পেক্টিভ। জি স্যার। The company had failed to recognize a receivable রিকগনাইজ করতে ভুলে গেছে 2020-এ 50,000 টাকা ফ্রম কাস্টমার ইন 2020-এ। এখন রিসিভেবল এক্সপেক্টেড টু বি কালেক্টেড ইন 2021। এখন কি বলবেন যে হাউ দ্য কোম্পানি অ্যাডজাস্ট দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন 2021, যে কি বলবেন যে আপনার রেট্রোস্পেক্টিভ অ্যাডজাস্টমেন্টে 2020-এ এটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল এই যে 2020-এ কি হবে, 2020-এ আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে কত টাকা? 50,000 টাকা। আর আরেকটা কি রেভিনিউ আমার ক্রেডিট হওয়ার কথা না? ক্রেডিট কি হবে? জুই আছেন বলেন, ক্রেডিট কি হবে? হ্যাঁ, ক্রেডিট হবে রিসিভেবল লেখেন নাই, রিসিভেবল এর এগেইনস্টে কি হয়? ডেটরই তো হবে, ডেটরই তো হবে স্যার। না, আপনার অ্যাকাউন্ট রিসিভেবল আপনি রিকগনাইজ করেন নাই, তো এটার জার্নাল কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর কি রেভিনিউ ক্রেডিট না? হ্যাঁ স্যার, টাকাটা পাই নাই, যেটা আমি টাকাটা এখনো ধরি নাই, যেটা সেটা। আপনি লেখেন তো নাই, পাবেন তো। আচ্ছা দেখেন 2020-এ, এখন আমার তো 2020 ক্লোজ হয়ে গেছে, এখন এখানে কি রেভিনিউ লেখার সুযোগ আছে? রিটেন আর্নিং, জি, রিটেন আর্নিং। রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস, ঠিক আছে, রিটেন আর্নিংস এটা দিবেন। এখন 2021-এ এটা বলবেন যে কি প্রথম তো বলবেন যে এটা রেসপেক্টিভ, রেসপেক্টিভ, আরে আমার তো আমি তো ভুলে গেছি, রেট্রোস্পেক্টিভ, ঠিক আছে? রেট্রোস্পেক্টিভে, রেট্রোস্পেক্টিভে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং জার্নালটা 2020-এ হবে এটা, এবং 2021-এ যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল এত টাকা দেখাবে, এবং থার্ড কলামে আমাকে এইগুলো আসবে, ঠিক আছে? থার্ড কলাম দরকার নাই, আমি বলে দিলাম। আচ্ছা সেপ্টেম্বর 25-এর তো অ্যান্সারটা নাই এখানে। 25, তারপরে আসছে সেপ্টেম্বর 24, ছোট ছোটই আসছে, এবং ওই যেটা অ্যাসাইনমেন্ট দিল এটা একটু করবে, এটা গরমে। আপনাদের তো আরো অনেক দূর বাকি, ওই সাবজেক্ট এএফআর প্লাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং।
স্যার ট্যাক্সের জন্য কি আমাদের শুধু ওই যে সি এর একটা বই আছে যে ট্যাক্সেশন, এই বইটা পড়লে কি হবে আমাদের? হবে। ট্যাক্সেশন আপনি কবে দিবেন এক্সাম? সামনের সেশনে দেওয়ার ইচ্ছা আছে স্যার। ট্যাক্সেশনের তো বই আমি লিখবো একটা। তা আমাদের ওই যে ট্যাক্সের কাজ করার কারণে দেখা যায় যে এই সেশনে তাহলে মানে 26-27 সবগুলা পড়তে হবে আর কি, ওই যে নির্দেশিকা থেকে সবগুলা আর কি। হুম, আচ্ছা, এই যে এখানে কি আছে, এরর, ডিটারমাইন দ্য এফেক্ট অফ এরর এখানে আছে, অ্যাডজাস্টিং জার্নাল কি হবে, ঠিক আছে, অ্যাডজাস্টিং চেঞ্জেস, এটা হচ্ছে আপনার আইএস 8 বড় ম্যাথ। এটা একটু আপনারা একটু ইতে করেন, অ্যাসাইনমেন্ট করেন, এখন এটা পুরানোর সময় পাচ্ছি না, করলে এটা যদি আপনার না বোঝেন আপনি কোশ্চেন করেন, ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্টে রাখেন। সেপ্টেম্বর 2025-এর 6 বি, সেপ্টেম্বর 24-এর 6 বি। জানুয়ারি 24 তারিখ। যেগুলো অ্যাসাইনমেন্টে করাই এগুলো আপনারা আলাদা করে এক্সামের রিভাইসের জন্য রাখবেন, ঠিক আছে, এগুলো আপনার ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি আছে, এই যে ইনভেন্টরির একটা এরর আসছে, ইনভেন্টরির একটা এরর আসছে, ঠিক আছে, এটা কি আপনার দেখলেই বুঝি, আমি পড়লাম না, আমি কি বলছি যে ডিসকাভার দ্যাট, কি বলছে, ড্রাফটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট এন্ড লস স্টেটমেন্টে রেভিনিউ আছে, কস্ট অফ সোর্স আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, ঠিক আছে, it has been discovered that item valued 2.1 million which included in inventory at 31 December 2017, অর্থাৎ এই 2.1 মিলিয়নের একটা ভ্যালুড আইটেম 2017-তে ক্লোজিং ব্যালেন্সে আপনার ইনক্লুডেড হয়ে গেছে, ইন দ্য ফ্যাক্ট দ্যাট সোল্ড বিফোর দ্যাট ইয়ার এন্ড, এটা হচ্ছে আপনার আগে বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। So written earnings 31 December 2017 was reported কত 96,38,000, ঠিক আছে। The cost of sale for 2018 include 2.1 million opening inventory তে রয়ে গেছে, ঠিক আছে। তো no dividend has been declared or paid. তো কি বলছে, কারেক্টেড স্টেটমেন্ট করতে বলছে এবং কারেক্টেড রিটেন আর্নিংস এর কথা বলছে, রিটেন আর্নিংস এর এটা করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এটা করি, এরকম ম্যাথ আসে, তাহলে আমরা আছি, আমাদের যেটা করতে হবে এখন আছে 2018, তো সমস্যাটা হয়েছে 2017-তে। 2017-তে কি হয়েছে, আবার ইনভেন্টরি ভ্যালু ক্লোজিং ব্যালেন্সে ঢুকে গেছে, ক্লোজিং ইনভেন্টরি 2.1 মিলিয়ন, ঠিক আছে, 2.1 মিলিয়ন মানে কি 20 লাখ। আচ্ছা, 20 লাখ টাকা আমার, আমি কস্ট অফ গুডস সোল্ড আমি মাইনাস করছিলাম কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন করার কারণে, তখন আমার সমস্যাটা কি হয়েছে, কস্ট অফ সেল আমি কম দেখাইছি, অর্থাৎ লেস রিপোর্টেড। তো লেস রিপোর্টেড এর কারণে আমার কি হবে, যে আপনি ইনভেন্টরি আমি বেশি দেখায় রাখছিলাম 2.1 মিলিয়ন, আর এদিকে কস্ট অফ সেল হচ্ছে আমি কম দেখাইছি, তার মানে হচ্ছে আপনার রিটেন আর্নিংস টার্মের বেশি হয়েছে, বেশি হয়েছে না কম হচ্ছে, যদি আমি কি করি, রিটেন আর্নিংস আমি বেশি দেখাইছি, রাইট, ঠিক আছে।
অর্থাৎ আপনার কস্ট অফ গুডস যখন আপনার কম হবে তখন আপনার গ্রস প্রফিট বেশি, গ্রস প্রফিটটা বেশি হয়। তো গ্রস প্রফিট বেশি মানে কি আপনার আলটিমেটলি রিটেন আর্নিংসটা আমি বেশি দেখাইছি, তাহলে রিটেন আর্নিংস আমার কমাই ফেলতে হবে। 2017 ব্যালেন্সে আমরা আসি যে আপনার রিটেন আর্নিংস ডেবিট 2.1 মিলিয়ন, আর হচ্ছে ইনভেন্টরি আমার যেহেতু ওখানে ক্লোজিংটা বেশি দেখাইছি, ইনভেন্টরিটা আমি ক্রেডিট করে ফেলবো 2.1 মিলিয়ন। ঠিক আছে, 2.1 মিলিয়ন। তাহলে এটা একটা এরর গেল, এটা আমার গেল। এখন এই বছর আমার সমস্যাটা কি হয়েছে, এই বছর হচ্ছে আপনার ওপেনিং এ আমি 2.1 তো আমি বেশি দেখাইছি এই বছর 2018-তে। তো আমার এটা কি হবে আলটিমেটলি গ্রস প্রফিটে আমার 2.1 বেশি দেখাইছে, মানে কস্ট অফ গুডস সোল্ড এখানে আমার বেশি দেখা যাচ্ছে, কস্ট বেশি দেখাইছে। ঠিক আছে, তো কস্ট বেশি দেখানোর কারণে আপনার আমাকে যেটা করতে হবে এখন এটার চেঞ্জ করে দিতে হবে যে রেভিনিউ কস্ট অফ সেল এখানে কত 27,900, 2.1 মিলিয়ন মানে কত 21 লাখ। ঠিক আছে, মানে 2,100 যদি এটা তাহলে আপনার এখানে কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড আমি 27,900 টাকা, 27,900 টাকা আমার বেশি দেখানো আছে, মানে এই সরি 2,100 টাকা বেশি দেখানো আছে এটার মধ্যে। তাহলে আমি কি করবো, এটা কমায় ফেলবো 2,100। তাহলে আমার কত থাকে 25,800। এই 25,800 টাকা এখন আমি মাইনাস করবো। তাহলে আসেন যে আপনার রেভিনিউ কত, রেভিনিউ হচ্ছে আপনার 33,600, আর কস্ট অফ সেল কত, কস্ট অফ সেল হচ্ছে এখন 25,800। তাহলে আমার কি কত হয়, কস্ট অফ সেল কত হয়, $7,800। দেন হচ্ছে আপনার গ্রস প্রফিট হয় হচ্ছে 7,800। ঠিক আছে, এখন সেম ভাবে আপনার এই যে এটা নেট প্রফিট চিন্তা করেন, নেট প্রফিট আলটিমেটলি আপনার কি হবে 28,58, এটা থেকে 5 দিলে আপনার হয়ে যাবে 28,58 প্লাস হচ্ছে 21, মানে 4,958 টাকা। এটা হচ্ছে নেট প্রফিট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার অ্যান্সার। এটা বুঝতে পারছেন এটা? তাহলে আপনার রিটেন আর্নিংস কত হবে, রিটেন আর্নিংস কোথায় আছে এটা 2017 রিটেন আর্নিংস কত, 2017 31 ডিসেম্বরে রিটেন আর্নিংস ছিল 96,000, 96,38,000, মানে 96,38 ধরি। আর এখানে রিটেন আর্নিংস আমার কমে যাবে, অ্যাডজাস্টমেন্ট 2,100, রিস্টেটেড 96,38 মাইনাস হচ্ছে 2,100, 7,538 টাকা। ঠিক আছে, এটা আবার 2018-তে ওপেনিং, 2018-তে ওপেনিং কত 7,038, দেন হচ্ছে এই বছরের যে প্রফিটটা 4,958। ঠিক আছে, 4,958 এটা চলতে হবে 4,496। এটা বুঝছেন সবাই? আকসুদা বেগম, জি স্যার বুঝছি। জুই বুঝছেন? জি স্যার। কি বুঝছেন বলেন শুনি।
স্যার বলতে গেলে তো স্যার এখন পারবো না, স্যার। হুম এই যে দেখেন এখানে সেম দেওয়া আছে, দেখছেন? আপনার কি আছে, রেভিনিউ এগুলো দেওয়া আছে, ওই যে 25,800, ঠিক আছে, যেটা আমি করছিলাম। আর আমি যেভাবে শর্টকাটে করছি ওভাবে করে আসলে হবে, ঠিক আছে, যে যে এইভাবে 18তে ক্লোজিং ব্যালেন্স আছে, তো আলটিমেটলি আপনার 4,958, 4,958 দেন হচ্ছে আপনার এই যে চেঞ্জেস ইন এস্টিমেটে আপনার কি হয়েছে, যে আপনার ব্যালেন্সিং ফিগার হচ্ছে 2018তে ওপেনিং হচ্ছে এত, হ্যাঁ, তারপর হচ্ছে 2100 হচ্ছে আপনি কি করলেন, কারেকশনটা করলেন, এই যে 2100 কারেকশন করলেন, দেন হচ্ছে আপনার রিস্টেটেড ব্যালেন্স হচ্ছে এত, এই বছর হচ্ছে আপনার এত, তার হলো কি 12,496, 12,496, বুঝাইতে পারছি? বুঝছেন তো নাকি? তাহলে ম্যাথ আসলে কয়েকটা আসে, এররের ম্যাথ আসে, এররের মধ্যে ইনভেন্টরির এরর আসে, আর অন্যান্য ধরেন আপনার আইএসএল আইএফআরএস ভুল কোনো ক্যাপিটালাইজ করছে ওইটা এক্সট্রা হিসেবে দেখাইতে হবে, এটার একটা এরর আসে, পলিসির কিছু চেঞ্জ আসে। তাহলে এই কয়টা ম্যাথ যদি আপনারা দেখেন, আশা করি আপনাদের সমস্যা হবে না, আইএস 8টা আপনারা অ্যাটেম্প করতে পারবেন। আচ্ছা, আর যদি ফার্দার যদি আপনারা প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনার সিমার একটা বই আছে, সিমা F1 এর, সিমা F1 এর থেকে আপনার আইএস 8 এর 3-4টা ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে হবে। আর এর থেকে বেশি আপনার দূরে যাওয়া লাগবে না। তাহলে আমরা আইএস 8 শেষ করলাম, তাহলে আমাদের আর বেশি নাই। যেমন আপনার আমাদের আছে হচ্ছে আমরা আইএস 37 পড়বো, আজকে ক্লাসে আছে, এন্ড হচ্ছে আইএফআরএস 50 পড়বো, এই কয়টা পড়বো আজকে, আমাদের ক্লাস 9টাতেই শেয়ার হবে। বুঝতে পারছি? সবাই বুঝছেন? কোন কোশ্চেন আছে জি, স্যার। কিনা?